চলুন আজ কথা বলি এমন একদল কবিকে নিয়ে যারা শব্দকে ব্যবহার করতেন ঠিক যেন বুদ্ধির আতশবাজি হিসেবে, আর তাদের সেই অসাধারণ কৌশলগুলোই আমরা এক এক করে বিশ্লেষণ করব। আচ্ছা, ভাবুন তো একবার, যদি সেরা কবিতাগুলো শুধু সৌন্দর্য নিয়ে না হয়ে বরং বুদ্ধির চমক নিয়ে হতো, কেমন হতো ব্যাপারটা? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক, কারণ এটাই ছিল সেই কবিদের বিপ্লবী চেতনার মূল মন্ত্র। ব্যাপারটা বুঝতে হলে একটা দারুণ উদাহরণ আছে, জন ড্যানের দ্য ফ্লি কবিতাটা। সেখানে কবি একটা সাধারণ মাছিকে কেন্দ্র করে প্রেমিকার কাছে ঘনিষ্ঠ হবার জন্য এমন এক জটিল যুক্তির জাল বুনছেন যা প্রায় অবিশ্বাস্য। এই যে একটা তীব্র মানসিক চাপ তৈরি করা, এটা কিন্তু আজকের দিনের লাভ বম্বিং কৌশলের কথা মনে করিয়ে দেয়, যেখানে আবেগ দিয়ে অন্যকে পুরোপুরি অভিভূত করে ফেলা হয়। দুটোই অপ্রত্যাশিত আর দুটোই বেশ শক্তিশালী। তো এখান থেকেই আমাদের প্রথম আলোচনা শুরু হচ্ছে। এই যে বুদ্ধিবৃত্তিক আতশবাজি বললাম, এটা আসলে কি? মানে মেটাফিজিক্যাল কবিরা কিন্তু কোনো দল বা স্কুল বানায়নি, কিন্তু তাদের সবার মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। জীবনের বড় বড় প্রশ্নগুলো নিয়ে তারা একদম অন্যভাবে লিখতেন, যেখানে আবেগ আর বুদ্ধির একটা অসাধারণ মিশ্রণ ঘটত। আর এই অন্যভাবে লেখার সবচেয়ে বড় অস্ত্রটাই ছিল তাদের সিগনেচার কৌশল, যাকে বলা হয় কনসিট। চলুন এটা একটু ভেঙে দেখা যাক। একটা কনসিট, বুঝলেন, সাধারণ কোনো উপমা না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো দুটো একদম আলাদা জিনিসের মধ্যে এমন একটা তুলনা যা রীতিমতো চমকে দেয়, আর এই তুলনার ভেতরেই লুকিয়ে থাকে একটা গভীর যুক্তি। সবচেয়ে বিখ্যাত উদাহরণটা দিয়েই ব্যাপারটা পরিষ্কার করা যাক। জন ডানের সেই বিখ্যাত কবিতা এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। ভাবা যায় উনি প্রেম আর দূরত্ব বোঝানোর জন্য প্রেমিক প্রেমিকার জুটিকে তুলনা করছেন একটা জ্যামিতি বক্সের কম্পাসের সাথে। এই লাইনগুলো দেখুন, এখানেই কিন্তু ডানের যুক্তির খেলাটা শুরু হচ্ছে। উনি বলছেন প্রেমিক প্রেমিকা যদি দুটো আলাদা সত্তা হয়, তবে তারা ঠিক যেন একটা কম্পাসের দুটো কাঁটার মতো। আর দেখুন যুক্তিটা কি ব্রিলিয়েন্টলি কাজ করছে। প্রথমত, প্রেমিক প্রেমিকা হলো কম্পাসের দুটো পা। দ্বিতীয়ত, একজন স্থির থাকছে, মানে সে হলো কেন্দ্র। আর তৃতীয়ত, অন্যজন দূরে গেলেও তারা কিন্তু যুক্তই থাকছে। শেষ পর্যন্ত একটা নিখুঁত বৃত্ত এঁকে আবার কেন্দ্রে ফিরে আসছে, মানে দূরত্ব বাড়লে সম্পর্ক আরও মজবুত হচ্ছে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? আসলে এটা শুধু বুদ্ধির খেলা ছিল না। সেই সময়ে যে ধরনের মিষ্টি মিষ্টি সাজানো গোছানো কবিতা লেখা হতো, এটা ছিল তার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ। পাঠককে একেবারে ঝাঁকুনি দেওয়ার জন্যই এই কৌশল। কিন্তু এই যে বুদ্ধির চমক, এটা কিন্তু শুধু লোক দেখানোর জন্য ছিল না, এর পেছনে ছিল আরও গভীর একটা উদ্দেশ্য। আত্মার ব্যবচ্ছেদ, মানে ভেতরের জগৎটাকে খুঁড়ে দেখা। এই কবিরা তাদের ধারালো বুদ্ধিকে নিজেদের দিকেই তাক করতেন, মানে ভেতরের আবেগ, কষ্ট, দ্বিধা এগুলোকে একদম কাটা ছেঁড়া করে দেখতেন, যেন কোনো সার্জন অপারেশন করছেন। জন ডানের এই লাইনগুলো দেখুন। উনি বলছেন, আমি একটা ছোট্ট জগৎ, খুব নিপুণভাবে গড়া, কিন্তু পাপ আমাকে অনন্ত রাতের দিকে ঠেলে দিয়েছে। কি অদ্ভুত একটা দ্বন্দ্ব! একদিকে নিজেকে ঈশ্বরের সৃষ্টি ভাবা, আবার অন্যদিকে পাপের ভয়ে গুটিয়ে যাওয়া। এই যে ভেতরের টানাপোড়ন, এটাই ছিল তাদের কবিতার একেবারে কেন্দ্রে। তো আসল কথা হলো, তারা এমন সব মানসিক অবস্থা নিয়ে নাড়াচাড়া করছিলেন যেগুলোকে আমরা এখন বলি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা অস্তিত্বের সংকট। এই যে গভীর শোক, ঈশ্বরের প্রতি সন্দেহ, মনের ভেতরের উল্টোপাল্টা অনুভূতি কিংবা আত্মসচেতনতা, এই সব কিছু নিয়ে তারা যেভাবে লিখেছেন, তা আজকের দিনেও মানসিক স্বাস্থ্য বা আত্মার জটিলতা নিয়ে আমাদের আলোচনার সাথে সরাসরি মিলে যায়। কিন্তু প্রশ্ন হলো, তারা এমন অদ্ভুতভাবে লিখতেন কেন? এর উত্তরটা লুকিয়ে আছে তাদের সময়, মানে সেই সময় পৃথিবীতে। একটু সময়টার কথা ভাবুন। একদিকে কোপার্নিকাস বলছেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, অন্যদিকে গ্যালিলিওকে ধর্মের বিরুদ্ধে যাওয়ার জন্য বিচারের মুখোমুখি হতে হচ্ছে। আবার দেশে রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ, মানে বিজ্ঞান, ধর্ম, রাজনীতি সব কিছু একেবারে ওলটপালট হয়ে যাচ্ছিল। তাদের কবিতা ছিল এই ভাঙাচোরা সময়ের একটা প্রতিচ্ছবি। একদিকে পুরনো বিশ্বাস, অন্যদিকে বিজ্ঞানের নতুন আবিষ্কার। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তারা পৃথিবীকে বোঝার চেষ্টা করছিলেন। তাদের কবিতায় তাই একই সাথে ঈশ্বরের কথা যেমন আছে, তেমনই আছে বিজ্ঞানের নতুন জগতের বিস্ময়। তো সব মিলিয়ে প্রশ্নটা এসে দাঁড়ায় এখানে, 400 বছর আগের এই কবিতাগুলো নিয়ে আমরা আজও কেন কথা বলছি? কেন এগুলো এখনও এত প্রাসঙ্গিক? এর কারণটা খুব সহজ, আবার খুব গভীর। কারণ
তারা এমন সব বিষয় নিয়ে লিখেছেন যা চিরন্তন। ভালোবাসা, মৃত্যু, বিশ্বাস নিয়ে সংগ্রাম, মনের ভেতরের সন্দেহ। এই প্রশ্নগুলো কি আজও আমাদের তাড়া করে ফেরে না? আর তাদের এই চিন্তা করার ধরন, এই বুদ্ধির খেলা, এগুলো কিন্তু হারিয়ে যায়নি। আধুনিক গানে, এমনকি ইন্টারনেট মিমেও এর ছাপ খুঁজে পাওয়া যায়। হয়তো রূপটা বদলে গেছে, কিন্তু মূল ভাবনাটা একই রয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখা যাবে আজকের দিনের অনেক আধুনিক গানের জটিল কথায়, সায়েন্স ফিকশন সিনেমার দার্শনিক যুক্তিতে, এমনকি ভাইরাল হওয়া মিমগুলোর অপ্রত্যাশিত সব তুলনার মধ্যে কোথাও না কোথাও সেই মেটাফিজিক্যাল কবিদেরই প্রতিধ্বনি শোনা যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আজকের দুনিয়ায় এই বুদ্ধির আতশবাজি আমরা কোথায় দেখতে পাই? হয়তো একটু মনোযোগ দিয়ে খুঁজলেই দেখা যাবে 400 বছর আগের সেই কবিদের কণ্ঠস্বর আমাদের চারপাশে আজও ঘুরে বেড়াচ্ছে।